আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম আপনাকে। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে জালিয়াতির মামলা নিষ্পত্তিতে $18 মিলিয়ন দিতে সম্মত হলেন আদানি। এরপর জানিয়ে দিব ইরানের ইউরেনিয়াম দখলে নিতে নতুন হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। তারপর জানিয়ে দিব সিরিয়ার গ্রাম এলাকায় প্রবেশ করেছে ইসরায়েলি বাহিনী। এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পাল্টা ঘোষণা, আমরা স্বাধীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে বিস্তারিত জানার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলতি বছরের এপ্রিলে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আবার ইরানের উপর বড় ধরনের হামলা চালানোর জন্য জোরালো প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শুক্রবার 15 মে মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তার বরাত দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে আগামী সপ্তাহের শুরুতেই এই অভিযান শুরু হতে পারে। মার্কিন কর্মকর্তাদের মতে সম্ভাব্য একটি বড় পরিকল্পনা হল ইরানের ভূগর্ভস্থ বা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা পারমাণবিক সরঞ্জাম উদ্ধারের জন্য সরাসরি ইরানি ভূখণ্ডে কমান্ডো অভিযান চালানো। তবে সামরিক সূত্রগুলো জানিয়েছে এ ধরনের অপারেশন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কমান্ডোদের নিরাপত্তা নিশ্চিত করতে হাজার হাজার সহায়ক সেনা মোতায়েন করতে হবে এবং ইরানি স্থলবাহিনীর সঙ্গে সরাসরি তীব্র লড়াইয়ে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিকল্প পরিকল্পনায় রয়েছে পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখল করা। এছাড়া ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে আরও তীব্র ও ব্যাপক বিমান হামলা চালানোর প্রস্তুতিও নেওয়া। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম ইরানে বড় ধরনের সামরিক অভিযানের যৌথ প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দুজন কর্মকর্তার বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে আগামী সপ্তাহের শুরুর দিকেই এই নতুন হামলা চালানো হবে। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী এই সম্ভাব্য অভিযানের একটি বিকল্প হতে পারে ইরানের মাটির নিচে বা ধ্বংসস্তূপের নিচে থাকা সমৃদ্ধ ইউরেনিয়াম ও পারমাণবিক উপাদান উদ্ধারে বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েন করা। প্রতিবেদনে বলা হয়, গত মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর এটি সবচেয়ে বড় ধরনের সামরিক প্রস্তুতি হিসাবে বিবেচিত হচ্ছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে সম্ভাব্য অভিযানের একটি বিকল্প হিসাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েনের পরিকল্পনা রয়েছে। তবে এ ধরনের অভিযান অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ হবে বলে সামরিক সূত্রগুলো সতর্ক করেছে। এতে অভিযানের এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করতে হাজার হাজার সেনা মোতায়েন করতে হতে পারে এবং ইরানি বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষের আশঙ্কাও থাকবে। আরেকটি সম্ভাব্য পরিকল্পনায় পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপ দখলের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। পাশাপাশি ইরানের সামরিক ও অবকাঠামো লক্ষ্য করে আরও বিস্তৃত বিমান হামলার বিকল্পও আলোচনায় আছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা প্রদেশের সীমান্ত এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফের সাঁজোয়া যান ও ট্যাঙ্ক আকস্মিক অনুপ্রবেশ করে তল্লাশি অভিযান চালিয়েছে। ধিক্কৃত গোলান মালভূমি সংলগ্ন সিরিয়ার এই কৌশলগত সীমান্ত অঞ্চলে ইসরায়েলি বাহিনীর এমন গতিবিধি স্থানীয় পর্যায়ে নতুন করে তীব্র উত্তেজনা ও উদ্বেগ সৃষ্টি করেছে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সিরিয়ার সরকারি সূত্র এবং স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, এই অনুপ্রবেশের ঘটনাটি ঘটেছে মূলত দুটি পৃথক এলাকায়। প্রথম ঘটনায় ইসরায়েলি সামরিক বাহিনীর 4টি বিশেষ সামরিক যান কুনেইত্রার দক্ষিণাঞ্চলীয় গ্রামীণ এলাকার সাইদা আল হানুত গ্রামে সরাসরি প্রবেশ করে। গ্রামে প্রবেশের পরপরই ইসরায়েলি সেনা সদস্যরা বেশ কয়েকটি আবাসিক বাড়ি ঘেরাও করে এবং ভেতরে ঢুকে তল্লাশি অভিযান চালায়। তবে আকস্মিক এই অভিযানে কোনো নাগরিককে গ্রেফতার বা আটক করার খবর পাওয়া যায়নি। কী উদ্দেশ্যে এই তল্লাশি চালানো হয়েছে সে বিষয়ে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর কিছু সময় পরই কাছাকাছি আরেকটি এলাকায় দ্বিতীয় ঘটনাটি ঘটে। কুনেইত্রার দক্ষিণাঞ্চলের আল মুয়াল্লাকা গ্রামের উপকণ্ঠে অবস্থিত তেল আল দ্রিয়াত এলাকার দিকে ইসরায়েলের 3টি শক্তিশালী ট্যাঙ্ক অগ্রসর হতে দেখা যায়। ট্যাঙ্কগুলো ওই এলাকার সীমান্ত রেখা অতিক্রম করে বেশ কিছু সময় অবস্থান নেয়। তবে কোনো ধরনের বড় সংঘাত বা গোলাগুলির ঘটনা ছাড়াই পরবর্তী সময়ে ট্যাঙ্কগুলো পুনরায় নিজেদের পূর্বের অবস্থানে পিছু হটে যায়। বিশ্লেষকদের মতে গোলান মালভূমি সংলগ্ন এই সীমান্ত অঞ্চলটি দীর্ঘকাল ধরেই অত্যন্ত সংবেদনশীল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মাথায় তাইওয়ান নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সতর্কবার্তায় গণতান্ত্রিক এই দ্বীপটিকে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন।
তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র এবং এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীনস্থ নয়। তাইওয়ানের মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি পুনর্বিবেচনা করার বিষয়ে ট্রাম্পের ইঙ্গিতের পর মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে এই অস্ত্র বিক্রি তাইওয়ানের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতিরই অংশ। বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ান যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্ত্র বিক্রির বিষয়টি কেবল তাইওয়ান রিলেশনস অ্যাক্টে স্পষ্টভাবে উল্লেখ করা একটি মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি নয়, বরং এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে একটি যৌথ প্রতিরোধ ব্যবস্থা। তাইওয়ানের এই বক্তব্য এমন সময়ে এলো যার ঠিক একদিন আগেই বেইজিং সফর শেষ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ওই সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করেছিলেন যেন যুক্তরাষ্ট্র এই স্বশাসিত দ্বীপটিকে কোনো সমর্থন না দেয়। চীন শুরু থেকেই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। ইসরায়েলকে তাদের কাছে আটকে থাকা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থাৎ পিএ করের অর্থের একটি অংশ ট্রাম্পের শান্তি পর্ষদে দেওয়ার জন্য অনুরোধ করার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। এই অর্থ যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন পরিকল্পনায় ব্যবহার করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত 5টি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ট্রাম্প প্রশাসন এখনও ইসরায়েলকে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানায়নি। এ বিষয়ে ইসরায়েলের সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনার বিষয়ে অবগত 3টি সূত্র কথা বলেছে। অন্য দুটি ফিলিস্তিনি সূত্র এই আলোচনার বিষয়ে বিস্তারিত জানিয়েছে। তাদের মতে, করের অর্থের একটি অংশ গাজার মার্কিন সমর্থিত অন্তর্বর্তী সরকারকে দেওয়া হবে। বাকি তহবিল পাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ, পিএ। তবে এজন্য তাদের কিছু সংস্কার করতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী ইসরায়েল তাদের প্রায় $500 কোটি কর আটকে রেখেছে। ফিলিস্তিনিদের নিজেদের করের অর্থই ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনায় ব্যবহারের সম্ভাবনা তৈরি হয়েছে। অথচ এই পরিকল্পনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ পিএর কোনো মতামত নেওয়া হয়নি। এতে পশ্চিমা সমর্থিত পিএ আরও কোণঠাসা হয়ে পড়তে পারে। এমনিতেই ইসরায়েল করের অর্থ আটকে রাখায় অধিকৃত পশ্চিম তীরে তীব্র আর্থিক সংকট তৈরি হয়েছে। পিএ পশ্চিম তীরে সীমিত স্বায়ত্তশাসন ভোগ করে। তবে 2007 সালে হামাসের সঙ্গে সংক্ষিপ্ত গৃহযুদ্ধের পর পিএ গাজা থেকে উৎখাত হয়। এরপর থেকে সেখানে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। 2 বছরের বেশি সময়ের চলা ইসরায়েলি যুদ্ধে গাজা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাটি বর্তমানে থমকে আছে। হামাস অস্ত্র সমর্পণ করতে অস্বীকৃতি জানিয়েছে, পাশাপাশি ইসরায়েলি বাহিনী অনবরত হামলা চালাচ্ছে। এসব কারণে গত অক্টোবরে হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি ব্যাহত হচ্ছে। ফিলিস্তিনিদের করের অর্থ ব্যবহারে ইসরায়েলের কাছে প্রস্তাব দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ট্রাম্পের শান্তি পর্ষদ। এই পর্ষদের এক কর্মকর্তা বলেছেন, ট্রাম্পের গাজা পুনর্গঠন পরিকল্পনায় সহায়তার জন্য সংশ্লিষ্ট সব পক্ষকেই নিজেদের সম্পদ ও অর্থ কাজে লাগানোর আহ্বান জানানো হয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নে প্রায় 7 দীর্ঘদিনের একটি ব্যবস্থার আওতায় পিএর হয়ে আমদানি পণ্যের ওপর কর আদায় করে ইসরায়েল। পরে সেই অর্থ পিএর কাছে হস্তান্তর করার কথা। সরকারি কর্মচারীদের বেতন ও বিভিন্ন জনসেবা খাতে এই অর্থ ব্যবহার করে পিএ। তবে ওয়াশিংটন ঠিক কী পরিমাণ অর্থ ট্রাম্পের শান্তি পর্ষদে দিতে ইসরায়েলকে অনুরোধ করতে পারে সে বিষয়ে কিছু জানায়নি সূত্রগুলো। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেয়নি মার্কিন পররাষ্ট্র দপ্তর, ইসরায়েল সরকার বা পিএ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে পিএর ওপর চাপ দিয়ে আসছে যাতে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দী এবং ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে দেওয়া ভাতা বন্ধ করা হয়। তাদের দাবি, এই অর্থ সহিংসতাকে উৎসাহিত করে। তবে ফিলিস্তিনিদের কাছে এই ভাতা সামাজিক সহায়তার অংশ। তারা বন্দীদের জাতীয় বীর হিসেবেই দেখে। মার্কিন চাপের মুখে 2025 সালের ফেব্রুয়ারিতে পিএ জানায় তারা ভাতা দেওয়ার পদ্ধতিতে সংস্কার আনছে। কিন্তু যুক্তরাষ্ট্র বলেছে সেই পরিবর্তন যথেষ্ট নয়। এর জেরে শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে পিএর হয়ে আদায় করা করের অর্থ আটকে রাখে ইসরায়েল।